এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছেন। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজে সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে নাই? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ দিতে হয়। আর সেকেন্ড কথা দেখেন, উনি রাজাহাঁসের ডিম্বর কথা শুনাইছিলেন গতকালকে, বলছে রাজাহাঁস ডিম পারে নাই, পারানো হয়েছে, অবৈধ ডিম্ব পারানো হয়েছে। তো ওই রাজাহাঁসটাকে রাখছে কে? ওই রাজাহাঁসকে ডিম পাড়া পর্যন্ত কে রাখলো? রাজাহাঁসের ডিম হলো ওনাদের ভাষায়, এই আদেশটা হলো রাজাহাঁসের ডিম। এটা হলো জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হলো ডিম্ব। তাহলে এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হইল কি করে? এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হওয়ার পিছনে যারা রাজাহাঁসকে খাওয়াইছেন, প্রোটেকশন দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বা ওখান থেকে আসার সময় খাদ্য, যাওয়ার সময় খাদ্য, আদরে আপ্যায়ন করেছেন, তারাই তো রাজাহাঁস ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হওয়ার কথা। কোনো রাজাহাঁস ডিম পাড়ার আগে বড় তো হয়েছে। এই বড় হওয়া আবার আরো ইন্টারেস্টিং দেখেন, কি আশ্চর্য কথা, রাজাহাঁসের ডিম পারছে এই কথা ওনারা বলছেন। তো রাজাহাঁসের ডিমের বেনিফিশিয়ারি কে? ডিম সরায় দেন দেখি নির্বাচন থাকে কিনা। এই ডিম সরালে তো বাচ্চা নাই। তো রাজাহাঁসের ডিমটা কতক্ষণ পছন্দ হয়? যতক্ষণ নিজের পক্ষে থাকে। আর আরো আশ্চর্য, উনি নাকি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছেন, একটা দলের নেতা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করতে পারে? আন্ডার হোয়াট ল? কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন? হাউ ফান ইজ দিস? কেমন কথা? কনস্টিটিউশনাল সিস্টেমের ভিতরে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে প্রধানমন্ত্রী, আর কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে ওনাকে যদিও কেউ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলেন, আইনত প্রধানমন্ত্রী না কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। তো কার্যত প্রধানমন্ত্রী ভালো কাজই তো করেছেন, কে ডিম পারে আর কি ডিম পারবে না এটার হিসাব রাখতেছে। আরও একটা ইন্টারেস্টিং, উনি বলছেন একটা যে কুইনাইন খাওয়ানো হয়েছে, কালকে দেখবেন একটা কথা বলছে কুইনাইন খাওয়ানো হয়েছে। কুইনাইনটা কি? এই অর্ডারটাকে বলছেন উনি কুইনাইন। আর যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাপারে ওনারা একমত না, তো মূল প্যাকেজের সাথে দু একটা ওনারা দ্বিমত, এটাও ঢুকে দিয়েছে। সুতরাং কলার ভিতরে কুইনাইন ঢুকে বাচ্চাকে নাকি খাওয়াইছে। একটা ওই যে 4টে প্রশ্নের ভিতরে একটা আছে উচ্চকক্ষ গঠন হবে আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে, এটা হলো বলছেন উনি কুইনাইন। 3টার সঙ্গে একমত, একটার সঙ্গে একমত না, এই কুইনাইনটা ওখানে ঢুকানো হয়েছে। কি হবে তাহলে? জ্বর এমনভাবে আসছিল, ওই কুইনাইন তখন খাওয়া ছাড়া আর তো কোনো অপশন ছিল না। এখন কুইনাইন কোথায় গেল? বমি করে দিয়েছেন। পার্লামেন্টে ঢোকার পরে কুইনাইন তো ঢুকে গেছে আগেই, কুইনাইন ঢুকে নির্বাচন হয়েছে, কুইনাইনকে মেনেও নিছেন। এই কুইনাইনকে বুকে ধারণ করে রেফারেন্ডামের জন্য প্রপাগান্ডা করেছেন, প্রচার করেছেন, পাশ হয়ে যাওয়ার পরে এখন কুইনাইন বাইর করতে চাচ্ছেন। কুইনাইন তো হজম হয়ে গেছে, নাই তো কুইনাইন আর। এখন কিভাবে আনবেন এটাকে আবার? তাহলে তো অন্তর কাটতে হবে, অপারেশন করতে হবে, ভিতরে ঢুকতে হবে, ওয়াশ করতে হবে। বিষ তো এটা, তো বিষটা এখন কি করে আবার নতুন করে বমি করা ছাড়া তো উপায় নাই। এবং এই সমস্ত আর্গুমেন্ট আসলে একটা ওয়ান ওয়ে ট্রাফিকিং পেয়ে গেছে পার্লামেন্টের ভিতরে। মনে হচ্ছে পার্লামেন্টটা কোনো না কোনো কারণে সাময়িক সময়ের জন্য লিজ নিছে আর কি।
আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে এই সংস্কারের প্রশ্নে। ল মিনিস্টার কি বলছেন? ল মিনিস্টার আমাদের সবাইকে বলছে তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসবা। সকলের বইও দিছে, আমার জানা মতে পার্লামেন্টের সচিবালয় থেকে কারো কারো বাড়িতে বইও পৌঁছায় দেওয়া হয়েছে। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি আছে? উইল অফ দ্য পিপল, রাষ্ট্রের সাথে জনগণের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ভায়োলেট হয়ে গেছে 5 তারিখ। 5 তারিখের পর তার কন্ট্রাক্ট নাই। 5 তারিখের আগে কন্ট্রাক্ট কী ছিল? রাষ্ট্র কীভাবে চলবে, সংবিধানের কি নিয়ম নীতি আছে, দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। 5 তারিখে সব ভায়োলেশন হয়ে ফেটে ফুটে সব শেষ। এখন এটাকে আবার এর ভিতরে কিভাবে ঢুকাবে? কন্ট্রাক্ট তো নতুন করতে হবে। এবং তিনি ইন্টারেস্টিংলি 13 অ্যামেন্ডমেন্ট কেসের গত 3-4 দিন আগে রায় বের হয়েছে, রিভিউয়ের রায় বের হয়েছে। এই রিভিউয়ের রায়ের ভিতরে 13 অ্যামেন্ডমেন্ট যে জাস্টিফাইড ছিল এই মর্মে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকালকার ল মিনিস্টার, তিনি আর্গুমেন্ট দিয়েছেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? 1991 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আমরা সকলে এগ্রি করলাম, তখন সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। তখন ইস্তাক পেপার নামে এক পেপার বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের বাবা ইস্তেক পেপার নামে এক পেপার দিয়েছিলেন। ওই ইস্তেক পেপারের ভিতরে ছিল সংবিধানে না থাকলেও কি করে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে এই প্রবলেমের সলিউশন বের করা যায়। এই আর্গুমেন্ট করেছেন উনি 13তম সংশোধনী রিভিউ পিটিশনের ভিতরে। মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন রেফাত আহমেদ সাহেব তার রায়ে বিস্তারিত আলোচনা করে বলেছেন এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির অধীনেই আমাদের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভ্যালিডিটি দেওয়া হওয়া যেতে পারে। কার আর্গুমেন্ট? এখনকার ল মিনিস্টারের আর্গুমেন্ট। আর এখন তিনি কি বলেন? এখন কথা কি হলো? এখন তো দেখি 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টাটা বলতেছে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসলে তো আপনারা হারবেন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো 5ই আগস্টের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণ আর রাষ্ট্রের ভিতরে যে কন্ট্রাক্ট, এটা পক্ষে। তো এটাকে এখন বিপক্ষে যাবে কি করে? ইন্টারেস্টিং, উনি বলছে যে আমাদের সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এইটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা উনি ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো আশ্চর্য ব্যাপার, কিন্তু কি হইল? এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ। নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা হয়েছে 106-এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ, তো 6 তারিখে 106 ছিল না। তো তাহলে কোথায় পেলেন এটা? 1 নম্বর প্রশ্ন, এই নির্বাচন এবং গণভোটের মধ্যে লিঙ্ক কি? নির্বাচন ছাড়া গণভোট এক্সিস্ট করে কিনা, গণভোট ছাড়া নির্বাচন এক্সিস্ট করে কিনা, এটা হলো একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। সো আমি আপনাদেরকে ক্রিটিক্যাল কোয়েশ্চেনটার জবাব দিচ্ছি। ইলেকশন যে এই সময় হবে এর দলিল কি? এই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ছাড়া বাংলাদেশে এমন কোনো আইন, সংবিধান, বিধান, প্রবিধান, রেগুলেশন কিছু আছে নাকি যা বলে যে 26 সালের 12ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে? এরকম কোনো ডকুমেন্ট কোথাও আছে নাকি? প্রশ্নের উত্তর হলো না, আপনার কোথাও কিছু খুঁজে পাবেন না। তাহলে এই সময় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ইলেকশন কমিশন যে নির্বাচনের তফসিল ঘোষণা করলো, আন্ডার হোয়াট ল? আইনটা কোথায়? কনস্টিটিউশনাল স্কিম নাই। কনস্টিটিউশন স্কিমের বাইরে তো আমরা আগেই চলে গেছি। আমি হিসাব করে দেখলাম যে এর শুধুমাত্র রুট আছে আদেশে। আদেশ ছাড়া, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া অন্য কোনো মেকানিজমে কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই। এখানে কি বলা আছে? 2-এর সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। তা আদেশটা জারি হয়েছে কবে? 13ই নভেম্বর। অব্যবহিত পরে নির্বাচন কবে? 12ই ফেব্রুয়ারি। আর গণভোট কি? গণভোটের সংজ্ঞা দেওয়া হচ্ছে। গণভোট হলো এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন
এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তাহলে এই আদেশটা জাতীয় নির্বাচনের সোর্স, গণভোটের সোর্স। আদেশটা না মানলে কি থাকছে? ওনাদের আর্গুমেন্ট হলো আদেশ মানবে না, কিন্তু থাকবে না শুধু গণভোট। তা জাতীয় নির্বাচন কি হবে? জাতীয় নির্বাচনের আর কি বেসিস আছে, কোথায় আছে? কে দেখাতে পারবে যে অমুক আইনের অমুক বিধি, অমুক প্রবিধি, অমুক সিদ্ধান্ত, অমুক জায়গা মতে 12ই মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে? সো ফার্স্ট কোয়েশ্চেন এন্ড ইজ আনসার। দুইটা কি একসাথে এক্সিস্ট করবে, নাকি একটা থেকে আরেকটাকে আউট করলে আরেকটা মরে যাবে? আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এগুলো সাচ এন ইনসেপারেবল টুইন, একটাকে যদি আউট করেন আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। সুতরাং এইটা তাদের জন্য সুইসাইডাল আর্গুমেন্ট হচ্ছে। তারা যদি আদেশ মানত তাহলে তাদেরকে দুইটা মানতে হবে, তারা যদি আদেশ না মানে তাহলে একটাও মানা যাবে না। কিন্তু তারা একটা মানছে আর একটা মানে নাই, এটার নাম হলো অপরচুনিস্ট। কালকে হাসনাত বলছে এটার নাম অপরচুনিস্ট। দ্বিতীয় প্রশ্ন, সংস্কার নাকি সংশোধন? এই যে দেখেন বিএনপির 31 দফা, বিএনপির 31 দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন। ওরা নিজেরাও সংশোধনে বিশ্বাস করে না। 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে,